তোমারি লাগিয়া কলঙ্কের বোঝা বহিতে আমার সুখ। মান্দালয় জেল হইতে দক্ষিণ কলিকাতা সেবক সমিতির সহকারী সম্পাদক শ্রীযুক্ত অনাথ বন্ধু দত্তকে ১৯২৬ অব্দের ডিসেম্বর মাসে লিখিত। মান্দালয় জেল, ডিসেম্বর ১৯২৬। সবিনয় নিবেদন। আপনার ৯ নভেম্বরের পত্র যথাসময়ে পেয়েছি। উত্তর দিতে বিলম্ব হলো বলে মনে কিছু করবেন না। নিজের ইচ্ছা অনুসরণ করলে হয়তো পত্র দিতুম না, কারণ রাজবন্দির সহিত সম্বন্ধ রাখা বাঞ্ছনীয় নহে। তবে আপনি বোধহয় উত্তরের জন্য অপেক্ষা করছেন এবং উত্তর পেয়ে সুখী হবেন, এই মনে করে উত্তর দিতে বসেছি। আপনারা যে সমবেতভাবে আমার কথা স্মরণ করে আমার স্বাস্থ্য ও মুক্তির কামনা করেছেন এবং হৃদয়ের সম্ভাষণ আমাকে জানিয়েছেন, তার জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা জানবেন। এর চেয়ে বড় পারিতোষিক কোনো স্বদেশবাসী কামনা করতে পারে না। তাই আপনার পত্র পেয়ে এবং খবরের কাগজে আপনাদের সভার বিবরণ পাঠ করে আমি যে আনন্দ পেয়েছি তা বলা বাহুল্য। তবে আমি বুঝি যে এই আনন্দ পাওয়াটা খুব উচ্চস্তরের মনের নিদর্শন নয়। কি করি, স্বদেশসেবী হওয়ার স্পর্ধা রাখলেও আমি মানুষ। ভালোবাসা, প্রীতি ও করুণার নিদর্শন পেলে কে না সুখী হয়। পাওয়ার আকাঙ্ক্ষাটি জয় অথবা অতিক্রম করতে পারলেই ভালো হয়। উচ্চস্তরের কর্মীর পক্ষে সকল প্রকার প্রতিদানের আকাঙ্ক্ষা জয় করা উচিত, কিন্তু সেটা এখনো আমার কাছে আদর্শ মাত্র। বুকে হাত দিয়ে বলতে গেলে আমাকে বলতে হয় যে আলেকজান্ডার শেলকার্কের ভাষায় আমারও সময় সময় মনে হয়, মাই ফ্রেন্ডস, ডু দে নাও অ্যান্ড দেন সেন্ড আ উইশ অর আ থট আফটার মি। আজ ঠিক 14 মাস আমি জেলে। এর মধ্যে 11 মাস কাটল সুদূর ব্রহ্মদেশে। সময় সময় মনে হয় যে দীর্ঘ 14 মাস দেখতে দেখতে গেল, কিন্তু অন্য সময় মনে হয় যেন কত যুগ ধরে এখানে রয়েছি। এ যেন আমার ঘরবাড়ি। কারাগারের বাহিরের কথা যেন স্বপ্নের মতো, প্রহেলিকার মতো বোধ হয়। যেন ইহজগতে একমাত্র সত্য হচ্ছে লৌহের গরাদ ও প্রস্তরের প্রাচীর। বাস্তবিক এ একটা নূতন বিচিত্র রাজ্য। আমার সময়ে সময় মনে হয় যে জেলখানা দেখে নাই সে জগতের কিছুই দেখে নাই। তার কাছে জগতের অনেক সত্য প্রত্যক্ষীভূত হয় নাই। আমি নিজের মনকে বিশ্লেষণ করে দেখেছি যে এই রকম চিন্তা ঈর্ষাপ্রসূত নয়। আমি প্রকৃতপক্ষে জেলখানায় এসে অনেক শিখেছি। অনেক সত্য যাহা একসময় ছায়ার মতো ছিল এখন আমার নিকট সুস্পষ্ট হয়েছে। অনেক নূতন অনুভূতিও আমার জীবনকে সবল ও গভীর করে তুলছে। যদি ভগবান কোনোদিন সুযোগ দেন ও মুখে ভাষা দেন, তবে সেসব কথা দেশবাসীকে জানাবার আকাঙ্ক্ষা ও স্পর্ধা আছে। জেলে আছি, তাতে দুঃখ নাই। মায়ের জন্যে দুঃখ ভোগ করা সে তো গৌরবের কথা। সাফারিংয়ের মধ্যে আনন্দ আছে, এ কথা বিশ্বাস করুন। তা না হলে লোক পাগল হয়ে যেত। তা না হলে কষ্টের মধ্যে লোক হৃদয়ের আনন্দে ভরপুর হয়ে হাসে কি করে? যে বস্তুটা বাহির থেকে সাফারিং বলে বোধ হয়, তার ভিতর থেকে দেখলে আনন্দ বলেই বোধ হয়। অবশ্য বছরের ৩৬৫ দিন এবং দিনের মধ্যে ২৪ ঘন্টায় ভাব আমার থাকে না, কারণ এখনও শৃঙ্খলের দাগ গায়ের উপর রয়েছে। তবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে এই অনুভূতি অল্পাধিকভাবে যায় নাই। সে না পারে সাফারিংয়ের দ্বারা জীবনকে পরিপুষ্ট করতে, না পারে সাফারিংয়ের মধ্যে প্রকৃতিস্থ থাকতে। আমার দুঃখ শুধু এই যে 14 মাস কাল অনেকটা হেলায় কাটিয়েছি। হয়তো বাংলার জেলে থাকলে এই সময়ের মধ্যে সাধনার পথে অনেকটা এগুতে পারতুম। তা হবার নয়। এখন আমার প্রার্থনা শুধু এই, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি। যখনই খালাসের কল্পনা করি তখন আনন্দ যত হয় তার বেশি হয় ভয়। ভয় হয় পাছে প্রস্তুত হতে না হতে কর্তব্যের আহ্বান এসে পৌঁছয় নাই। যেদিন প্রস্তুত হব সেদিন এক মুহূর্তের জন্য আমাকে কেহ আটকে রাখতে পারবে না। এসব ভাবের কথা। এর মধ্যে অবজেক্টিভ ট্রুথ আছে কিনা জানি না। জেলখানায় থাকতে থাকতে সাবজেক্টিভ ট্রুথ এবং অবজেক্টিভ ট্রুথ এক হয়ে যায়।
ভাব ও স্মৃতি যেন সত্যে পরিণত হয়ে পড়ে। আমার অবস্থা অনেকটা তাই। আপাতত ভাবই আমার কাছে বাস্তব সত্য, কারণ একত্ববোধের মধ্যেই শান্তি। আপনি লিখেছেন, দেশের ও কালের ব্যবধান আপনাকে বাংলাদেশের নিকট আরও প্রিয় করিয়াছে। কিন্তু দেশের ও কালের ব্যবধান সোনার বাংলাকে আমার কাছে কত সুন্দর, কত সত্য করে তুলেছে তা আমি বলতে পারি না। দেশবন্ধু তাঁর বাংলার গীতি কবিতায় বলেছেন, বাংলার জল, বাংলার মাটির মধ্যে একটা চিরন্তন সত্য নিহিত আছে। এই উক্তির সত্যতা কি এমনভাবে বুঝতে পারতুম যদি এখানে 1 বৎসর না থাকতুম? বাংলার ঢেউ খেলানো শ্যামল শস্যক্ষেত্র, মধুগন্ধবহ মুকুলিত আম্র কানন, মন্দিরে মন্দিরে ধূপ ধুনা জ্বালা সন্ধ্যার আরতি, গ্রামে ছবির মতো কুটির প্রাঙ্গণ, এসব দৃশ্য কল্পনার মধ্য দিয়াও কত সুন্দর। প্রাতে অথবা অপরাহ্নে খণ্ড খণ্ড শুভ্র মেঘ যখন চোখের সামনে ভাসতে ভাসতে চলে যায়, তখন ক্ষণেকের জন্য মনে হয় মেঘদূতের বিরহী যক্ষের মতো তাদের মারফত অন্তরের কথা কয়েকটি বঙ্গজননীর চরণ প্রান্তে পাঠিয়ে দিই, অন্তত বলে পাঠাই বৈষ্ণবের ভাষায়, তোমারই লাগিয়া কলঙ্কের বোঝা বহিতে আমার সুখ। সন্ধ্যার নিবিড় ছায়ার আক্রমণে দিবাকর যখন মান্দালয় দুর্গের উচ্চ প্রাচীরের অন্তরালে অদৃশ্য হয়, অস্তগমন উন্মুখ দিনমণির কিরণ জালে যখন পশ্চিমাংশ সুরঞ্জিত হয়ে ওঠে এবং সেই রক্তিম রাগে অসংখ্য মেঘখণ্ড রূপান্তর লাভ করে দিবালোক সৃষ্টি করে, তখন মনে পড়ে সেই বাংলার আকাশ, বাংলার সূর্যাস্তের দৃশ্য। এই কাল্পনিক দৃশ্যের মধ্যে যে এত সৌন্দর্য রয়েছে তা কে পূর্বে জানত? প্রভাতের বিচিত্র বর্ণচ্ছটা যখন দিংমণ্ডল আলোকিত করে এসে নিদ্রালস নয়নের পর্দায় আঘাত করে বলে, অন্ধ জাগো, তখনও মনে পড়ে আর একটা সূর্যোদয়ের কথা, যে সূর্যোদয়ের মধ্যে বাংলার কবি, বাংলার সাধক বঙ্গজননীর দর্শন পেয়েছিল। থাক, আমি বোধহয় পেডান্ট্রিক হয়ে পড়ছি, তবে এটা পেডান্ট্রি নয়, বাচালতা। ভাবের আদান প্রদান বহুদিন বন্ধ থাকলে যা হয় তারই একটা দৃষ্টান্ত। ইঞ্জিন যেমন মধ্যে মধ্যে তার খানিকটা স্টিম ছেড়ে দিয়ে আত্মরক্ষা করে, আমার অবস্থাও তদ্রূপ। সেবক সমিতির কাজ ভালো চলছে শুনে সুখী হলুম। ল্যান্সডাউন ব্রাঞ্চের সহিত কোনোরূপ মনোমালিন্য ঘটা উচিত নয়। আশা করি তারা কাজকর্ম ভালো করছেন। দক্ষিণ কলিকাতা সেবাশ্রমের অরফানেজের জন্য যদি কিছু করতে পারেন তবে ভালো হয়। এটা আর তেমনি উন্নতি হচ্ছে না বোধ হয়, অথচ কাজটা অত্যন্ত প্রয়োজনীয়। আপনাকে চিনিতে আমার কষ্ট বা অসুবিধা হয় নাই। আশা করি আপনাদের সকলের কুশল। আমার প্রীতি সম্ভাষণ ও আলিঙ্গন গ্রহণ করিবেন। ইতি শ্রী সুভাষচন্দ্র বসু।